লেখিকা মৌসুমী মুখোপাধ্যায়ের শেষ থেকে শুরু। আধো আলো আধারিতে ছেলেটার চোখে চোখ পড়তেই ভিতরে ভিতরে আমূল কেঁপে উঠল ঋদ্ধি। মনের মধ্যে কে যেন বলে উঠল, এই ছেলেটা, এই ছেলেটা। ছেলেটাকে দেখতে সুন্দর, যদিও সে ব্যাপারে খুব একটা সচেতন বলে মনে হয় না। শ্যামলা রোগাটে চেহারা, একমাথা উস্কো খুস্কো চুল, জিন্সের উপর একটা ঢলঢলে হলুদ রঙের বাটিকের পাঞ্জাবি, সবটাই বড্ড ঝাঁপোষা। শুধু ওই চোখ, ওই দৃষ্টিপাত, ওটাই কেমন আলাদা সববার থেকে। হঠাৎ করে চোখে চোখ পড়তেই কেমন যেন লাগলো একটা, খুব চেনা, খুব প্রিয় বলে মনে হলো ছেলেটাকে। ঝিরিঝিরি বৃষ্টিতে কাদা মারিয়ে পা টিপে টিপে বের হওয়া ঋদ্ধির মনে হলো ও হাত বাড়িয়ে দিলেই ছেলেটা এসে হাতটা ধরবে ঠিক। ঋদ্ধি বেরোচ্ছিল পার্কের পিছনের ছোট্ট লোহার গেটটা ঠেলে। ষষ্ঠীর সন্ধ্যা, বোধনের পর অস্ত্র শস্ত্রে সজ্জিত মা দুর্গার মূর্তির সামনে সান্ধ্য আড্ডা জমে উঠেছিল। ঋদ্ধিদের গ্রুপটা ছিল একটু দূরে, ছাতিম গাছটার নিচে। আসলে মূল মণ্ডপের কাছে ঢাকের আওয়াজ আর মাইকের চিৎকারে নিজেদের কথাটুকু ঠিকমতো শোনা যায় না। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই ঋদ্ধির বুকের মধ্যে দুরু দুরু। বাবা বারবার করে বলে দিয়েছে 9টার মধ্যে ঘরে ঢুকতে হবে। পুজো বলে তাও 9টা, না হলে এমনি দিনে এতক্ষণ বাইরে থাকার কথা ভাবতেই পারে না ঋদ্ধি। হাতে আরও আধ ঘন্টা সময় ছিল অবশ্য, কিন্তু এমন সময় হতচ্ছাড়া ঝিরিঝিরি বৃষ্টিটা ফিরে এলো আবার। নূপুর অবশ্য বলেছিল, বাড়ি যাবি কেন? 9টা বাজতে এখনো দেরি আছে তো। মণ্ডপের সামনেটাতে গিয়ে বরং বসি চল, ওখানে তো আর বৃষ্টি লাগবে না। ঋদ্ধি রাজি হয়নি, ঝুঁকি হয়ে যাবে একটু। এরপর যদি বৃষ্টি বেড়ে যায় আবার, 9টার মধ্যে ফিরতে না পারলে বাবা রেগে যাবে খুব। নূপুর, দেবাদ্রিতা, তমালি সবাই যার যার চেয়ার টেনে নিয়ে মণ্ডপের ভিতরে গিয়ে বসলো, আর ঋদ্ধি চলে এলো বাইরে। তখনই এই ছেলেটার চোখে চোখ পড়ল। ঋদ্ধির ইচ্ছে করছিল তক্ষুনি প্যান্ডেলে ফিরে গিয়ে নূপুরদের ব্যাপারটা বলে, কিন্তু সেটা আবার বাড়াবাড়ি হয়ে যাবে কিনা সেটাও বুঝতে পারছিল না। যতই হোক ছেলেটাকে চেনে না, জানে না, স্রেফ একটা হলুদ পাঞ্জাবির ভরসায় এতটা নিশ্চিতই বা হয় কি করে? যদিও ঋদ্ধির মন বলছিল, এই ছেলে সেই ছেলে না হয়েই যায় না। এর চোখে চোখ পড়তেই 3 ইডিয়টসের আমির খানের বলা বর্ণনা মতো হাওয়া বইতে ফুল ফুটতে শুরু করেছে। এ ছেলে সেই ছেলেই, দেখবে নাকি একবার মেসেজ করে। আসলে কদিন ধরে ঋদ্ধির হোয়াটসঅ্যাপে অচেনা একটা ছেলের মেসেজ আসছে। ঋদ্ধি বুঝতেই পারছে না ছেলেটাকে। একটা অচেনা নাম্বার থেকে স্রেফ একটা হাই লেখা মেসেজ, কোনো নাম নেই, প্রোফাইল পিকচার নেই। ছেলেটা প্রথম মেসেজ করেছিল মহালয়ার দিন। ঋদ্ধি অবশ্য উত্তর দেয়নি, পাত্তাও দেয়নি। এমন তো কতই হয়। কিছুক্ষণ বাদেই আবার একটা মেসেজ, সবুজ শাড়িতে খুব সুন্দর লাগছিল আজ। এই রে, এই যে সব খবর রাখে ঋদ্ধির, ফলো করছে নাকি? ঋদ্ধি যে আজ সবুজ শাড়ি পরেছিল জানলো কি করে? তন্ন তন্ন করে ছেলেটার হোয়াটসঅ্যাপ প্রোফাইল খুঁজে দেখল ঋদ্ধি। না, নাম দেওয়া নেই কোনো। নামের জায়গায় লেখা আননোন। কথার ভঙ্গিতে স্পষ্ট এটা কোনো ছেলের নাম্বার। কিন্তু কোন ছেলে? ঋদ্ধি কি চেনে? কলেজ থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে আজ কুমোরটুলিতে গিয়েছিল ঋদ্ধি। ছেলেটা তাহলে দেখেছে ওকে? অবশ্য আজকের ফটো সেশনের সব ছবি ঋদ্ধির ফেসবুক ওয়ালে দেওয়া আছে। বন্ধুরাও পোস্ট করেছে যে যার ওয়ালে, সেখানেও দেখে থাকতে পারে। ঋদ্ধি সাহস করে লিখল, আপনি কে? উত্তর নেই কোনো। ঋদ্ধি ফোন করলো। এই নাম্বারে কল ফ্যাসিলিটি নেই। বোঝা গেল নাম্বারটি স্রেফ হোয়াটসঅ্যাপের জন্যই নেওয়া হয়েছে। ঋদ্ধি হোয়াটসঅ্যাপ কল করেও দেখলো একবার, বেজে গেল, তারপর দুম করে অফলাইন। ঋদ্ধির কৌতূহল হলো খুব, কে ছেলেটা? তাদের গার্লস কলেজের সামনে বাইক আরোহীদের আনাগোনা তো লেগেই থাকে। তাদের কেউ, নাকি বন্ধুদের কারো দাদা? অনেক ভেবেও ঋদ্ধি কুল কিনারা করতে পারছিল না। এদিকে কৌতূহলও চরমে। ঋদ্ধির ঘনিষ্ঠ বন্ধুদের সবারই প্রায় বয়ফ্রেন্ড আছে, এক একজনের তো আবার একাধিক। ঋদ্ধিরই বরং সাহস ছিল না, কোনো সুযোগও নয়। আগাগোড়া গার্লস স্কুলে পড়াশোনা করার পর বাবা সেই গার্লস কলেজে ভর্তি করিয়েছে আবার। সুযোগটা আসবে কোথা থেকে? তারপর যা করা শাসন তাদের বাড়ির। সত্যি বলতে কি, কারো সঙ্গে প্রেম করার কথা তাদের 2 বোনের কেউই ভাবেনি কখনো।
তবে ঋদ্ধির দিদি সিদ্ধির বিয়ের পর থেকে তাদের চিন্তাভাবনা বদলেছে কিছুটা। সিদ্ধি তো বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ঋদ্ধিকে বোঝানো শুরু করেছে, বোন, বিয়ে করবি কিন্তু প্রেম করেই। খবরদার বাবার কথা শুনে দুম করে বিয়ের পিঁড়িতে বসে পড়িস না যেন। জমিয়ে প্রেম করবি বছর দুয়েক, ভালো করে জেনে বুঝে নিয়ে তারপর বিয়ে করবি। কেন, প্রেম তো বিয়ের পরও করা যায়, যায় না? কখনো যায় না। বিয়ের আগে যেটা হয় বিয়ের পরে হয় না কখনোই। কাউকে ভালোবেসে বিয়ে করার মজাটাই আলাদা। ঋদ্ধি একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, সে কি রে, তুই ভালোবাসিস না অনিকদাকে? আরে বাসবো না কেন, কিন্তু সেটা অন্যরকম ভালোবাসা, প্রেম নয় ঠিক। অনেক আমার খেয়াল রাখে, যত্ন করে, এটা করবে না ওটা করবে না বলে শাসন করে, বিয়ের আগে বাবা যেমন করতো। কিন্তু ও কি আমার ইচ্ছে হলে আমার সঙ্গে ফাঁকা রাস্তায় বৃষ্টিতে ভিজবে বল? নাকি ডিডিএলজের শাহরুখ খানের মতো সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে? ও তো আমার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ফুচকাও খেতে চায় না জানিস, বলে ওর নাকি ভালো লাগে না। দিদির কথা শুনতে শুনতে ঋদ্ধির চোখের সামনে থেকে একটা পর্দা সরে যাচ্ছিল যেন। তারা দুই বোনই স্বভাব রোমান্টিক। দিদির জন্য কেমন যেন কষ্ট হচ্ছিল ঋদ্ধির। সিদ্ধি বলে যাচ্ছিল, অনেক যেন মা বাবার মতোই খুব কাছের একজন মানুষ, ভালোবাসে ঠিকই কিন্তু প্রেমিক নয়। আমার তো মাঝে মাঝে মনে হয় অনেকে লুকিয়ে প্রেম করি, একটা উথাল পাতাল প্রেম। আমার প্রেমিক আমার সঙ্গে জ্যোৎস্না রাতে হাঁটতে বেরোবে, রাস্তায় হাঁটু গেড়ে বসে গোলাপ হাতে প্রপোজ করবে আমায়, হাতে হাত ধরে ধান ক্ষেতের আল ধরে দৌড়বে। বলতে বলতে সিদ্ধির চোখে মুখে আলো খেলে বেড়াচ্ছিল যেন। ঋদ্ধিও স্বপ্ন দেখতে শুরু করেছিল সেদিন থেকে, মনের মতো একটা প্রেমের সম্পর্কের স্বপ্ন। মনে হচ্ছিল পেপার দেখে বেছে নেওয়া বাবার পছন্দের পাত্রকে বিয়ে করে নিলে একদিন আফসোস হবে ওরও। সিদ্ধি যে ভুল করেছে ঋদ্ধি তা করবে না। নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবে, প্রেম করে বিয়ে। সত্যি বলতে কি, সেই প্রথম বন্ধুদের বয়ফ্রেন্ডের সঙ্গে জোড়ায় জোড়ায় দেখতে পেলে ঋদ্ধির যেন একটু একটু হিংসেও হচ্ছিল। নূপুরকে সবটা খুলে বলতে নূপুরের সে কি হাসি, প্রেম করবি তুই? তুই আর প্রেম? হাসালি, কাকু মাটিতে গর্ত করে পুঁতে ফেলবে তোকে। তুই তো টিউশন ব্যাচেও ছেলেদের সঙ্গে কথা বলতে গেলে তুতলে ফেলিস, তুই করবি প্রেম? এহেন সময় ঋদ্ধির ফোনে এই অচেনা আগন্তুকের আহ্বান। তবে ছেলেটা ঋদ্ধিকে খুব কাছ থেকে চেনে তো বটেই। ঋদ্ধি প্রতিদিন কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কখন ফিরছে, সমস্ত খবরাখবর রাখে। তৃতীয় দিনে ঋদ্ধির কাছে যখন মেসেজ এসেছিল, কলেজ যাওয়ার সময় বাস থেকে নামতে হোঁচট খেয়েছিলে, ব্যথা লাগেনি তো? ঋদ্ধি কি যে অবাক হয়েছিল, বলেনি কিছু, কিন্তু মনে মনে খুশিও হয়েছিল খুব। সেই থেকে ঋদ্ধি সারাক্ষণ ছেলেটার কথাই ভাবে, অন্য মনস্ক হয়ে থাকে। বন্ধুদের আড্ডায় সব কথা মন দিয়ে শোনা হয় না। বন্ধুদের দলটাও ওকে নিয়ে ফিসফিসিয়ে আলোচনা করে, হাসাহাসি করে, ও কাছে গেলেই কেমন চুপ করে যায় সবাই, অথচ তখনও ওদের মুখে লেগে থাকে হাসির রেশ। ঋদ্ধি বোঝে সব, কিন্তু বলে না কিছুই। ঋদ্ধি আজকাল ফোনটা কাছছাড়া করে না কখনো। সারাদিন কখনো কখনো টুকটাক মেসেজ এলেও গভীর আবেগের কথা লেখা ব্যক্তিগত মেসেজ সব আসে একটু রাতের দিকে। তার মানে ফোনটা যে রাতের দিকে ঋদ্ধির কাছেই থাকে ছেলেটা সেটাও জানে। দিদির বিয়ের পর থেকে ওদের ঘরটা এখন একা ঋদ্ধির দখলে। রাতে শুতে এসে সেই সব মেসেজগুলো পায় ঋদ্ধি, আর কত কি যে ভেবে নেয় মনে মনে। পঞ্চমী রাতে ছেলেটা জিজ্ঞেস করেছিল, কাল সন্ধ্যায় মণ্ডপে আসছো তো? ঋদ্ধির বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোনোর প্ল্যান ছিল, সে কথা জানাতেই মেসেজ ঢুকলো, কাল ষষ্ঠীর দিন একটিবার দেখতে পাবো না তোমায়, যেও না কাল প্লিজ, মণ্ডপে এসো। ঋদ্ধি কিছু না বলে স্মাইলি পাঠিয়েছে একটা। তারপর কত কি ভেবে নিয়েছে মনে মনে, ছেলেটা তাহলে এই পাড়াতেই থাকে, কিংবা কাছাকাছি কোথাও। এবার তাহলে দেখতে পাবে সামনাসামনি। আকাশ কুসুম চিন্তায় সারাটা রাত প্রায় পার করে দিল ঋদ্ধি। ঘুমিয়ে এলো না উত্তেজনায়। তারপর সকালেই উঠেই একবার নূপুরকে ফোন, একবার তমালিকে ফোন। ওদের থেকে খবর পেয়ে দেবাদ্রিতা আর মানসী আবার নিজেরাই ফোন করেছিল। এতদিন আগের সেট হওয়া প্রোগ্রাম ক্যান্সেল করা কি যে মুশকিল। বন্ধুদের জবাবদিহি করতে করতে প্রাণ ওষ্ঠাগত। এক গাদা মিথ্যে কথা বলতে হলো। সাজগোজ করতে করতে দেরি হয়ে গিয়েছিল একটু। টুং করে একটা মেসেজ ঢুকলো, কোথায়, এখনো এলে না যে? ঋদ্ধি লিখল, এই তো বেরোচ্ছি, কিন্তু আমি তো তোমাকে দেখিনি কখনো, কি করে চিনব? ওদিকে চুপ।
রিদ্ধি আবার একটা মেসেজ করলো, কি রঙের পোশাক পরে রয়েছো বলো, আমি চিনে নেব ঠিক। একটু পরে মেসেজ এলো, আমি আজ হলুদ রঙের পাঞ্জাবি পরে রয়েছি। রিদ্ধির তো সেই থেকে বুক ঢিপ ঢিপ শুরু। একগাদা উৎকণ্ঠা নিয়ে ব্লাশ করতে করতে মণ্ডপে এসে চারদিকে তাকিয়ে দেখে একটাও তো হলুদ পাঞ্জাবি নেই কোথাও। এদিকে অমন ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকাতে দেখে বন্ধুরা হাসতে হাসতে এসে ছেঁকে ধরল, এই তুই কাকে খুঁজছিস রে, বল বল। কি আর করে রিদ্ধি, সব কথা বলে দিতেই হলো। শুনতে শুনতে মুখ টিপে টিপে হাসছিল সবাই, কি যেন একটা ইঙ্গিতপূর্ণ চোখাচুকিও হচ্ছিল। স্মিতা তো মুখে হাত দিয়ে হাসি চাপতে গিয়ে লাল হয়ে যাচ্ছিল কেমন। রিদ্ধির একটু অদ্ভুত লেগেছিল বটে, এত হাসির কি আছে, তবে পাত্তা দেয়নি বিশেষ। যাই হোক, 8:30 পর্যন্ত অপেক্ষা করেও হলুদ পাঞ্জাবি পরা কাউকে মণ্ডপে দেখতে পেল না যখন, নূপুর তো তখন বলেই ফেলল, ইস তোর সে রোম্যান্টিক প্রেমিক তাহলে এলো না আর, আহারে এত সাজগোজ মাটি হলো সব। তারপর একটু হতাশ হয়ে রিদ্ধি বাইরে বেরিয়ে আসতেই তো এই কাণ্ড, ছেলেটা গেল না কেন মণ্ডপে। রিদ্ধির খুব ইচ্ছে হলো মেসেজ করে একটা, জিজ্ঞেস করে কি হয়েছিল, মণ্ডপে না এসে বাইরে দাঁড়িয়েছিল কেন। বাড়ি ফিরে আসতে মেসেজ এলো, এত তাড়াতাড়ি চলে গেলে কেন। রিদ্ধি ভাবলো একবার বলে, ভাগ্যিস তখন বাইরে বেরিয়ে এসেছি, না হলে কি আর দেখা হতো। কিন্তু বলতে পারল না কিছুতেই। বৃষ্টি আর বাবার শাসনের কথাই বলতে হলো। সপ্তমীতে পুজো ডালা দিতে গিয়ে আবার দেখা। মেঘ কেটে ভারী সুন্দর রোদ উঠেছে সপ্তমীর সকালে, ভিজে ঘাসের উপর রোদ পড়ে ঝকঝক করছে যেন চারিধার। রিধি স্নান সেরে লাল টুকটুকে সালোয়ার কামিজ পরে হালকা প্রসাধন সেরে নিয়েছে। শ্যাম্পু করা লম্বা খোলা চুল ছড়িয়ে রয়েছে পিঠ জুড়ে। মণ্ডপের কাছাকাছি আসতেই বুক ঢিপ ঢিপ, যদি দেখা হয়, যদি দেখা হয়। ভাবতে ভাবতে একদম মুখোমুখি, লোহার গেটটার এপার ওপার দুজনে। ছেলেটার চোখে স্পষ্ট মুগ্ধতা দেখল রিদ্ধি। ছেলেটা গেটটা টেনে খুলে সরে দাঁড়িয়ে রিদ্ধিকে জায়গা করে দিয়েছে ততক্ষণে। রিদ্ধি ভিতরে ঢুকতেই পিছন থেকে ডাকলো, তুমি রিদ্ধি তাই না? রিদ্ধি ঢকঢক ঘাড় নাড়ল, বুক ঢিপ ঢিপ, গলা শুকিয়ে কাঠ। খুব ইচ্ছে হলো বলে, আমারই ভালো নাম সম্পূর্ণা, যেটা আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে দেওয়া আছে, কিন্তু বলতে পারল না কিছুই। উল্টে ছেলেটাই বলল, আমি সৌপর্ণ, আমরা ওই রাজনন্দিনী অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনে এসেছি। এই পাড়ায় এই বছরই আমাদের প্রথম পুজো। রিদ্ধির কত কি যে বলতে ইচ্ছে করলো, কত জিজ্ঞাসা যে ছিল মনের মধ্যে, কিন্তু কিছুই বলা হয়ে উঠল না। সৌপর্ণ খানিকক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে, আচ্ছা আসছি তাহলে বলে চলে যাওয়ার উপক্রম করতেই রিদ্ধি দুম করে জিজ্ঞেস করে ফেলল, বিকেলে আসছো? রিদ্ধির এই আচমকা প্রশ্নে ছেলেটা যেন কেমন ঘাবড়ে গেল। এতদিন পরে রিদ্ধির সঙ্গে কথা বলছে, তারপরেও এত অবাক হওয়ার কী বা আছে? রিদ্ধি যে ওর মনের কথাগুলো বুঝতে পেরে গেছে সব, সেটা কি তাহলে বোঝেনিও? রিদ্ধি সবে হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রসঙ্গ তুলবে ভাবছে, ছেলেটা বলল, হ্যাঁ কখন বলো, 6:30 নাগাদ আসি। ঢক করে ঘাড় নাড়িয়ে রিদ্ধি সোজা মণ্ডপে। বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে তখনও। ইস, এই প্রথম আলাপটা নিয়ে কত স্বপ্ন, কত কল্পনাই না ছিল ওর। প্রথম দেখাটা এমন দুম করে শেষ হয়ে যাবে একেবারেই ভাবেনিও। যাকগে, যা হয়েছে হয়েছে। বিকেলে তো দেখা হচ্ছেই আবার। দুপুরের দিকে আবার একটা মেসেজ এলো, বিকেলের আজ কি প্ল্যান? সব জেনে শুনে ন্যাকামি হচ্ছে আবার। রিদ্ধি মুখ বেঁকিয়ে ভাবলো, উত্তরে লিখলো, দেখা হলে বলবো। বিকেলে মা বাবার সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, রিদ্ধি গেল না। এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখতে যেতে ইচ্ছে করছে না বলে কাটিয়ে দিল। আর তারপর মা বাবা বেরিয়ে গেলে চুপচাপ মণ্ডপে গিয়ে বসলো। একটু ভয় ভয় করছিল অবশ্য, বন্ধুরাও আজ নেই কেউ, সবারই আজ বাড়ির লোকের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া। সৌপর্ণ এলো ঠিক 6:30, একদম ক্যাজুয়াল একটা জিন্স টি শার্ট পরা। রিদ্ধিরই বরং একগাদা সাজগোজ করে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। সৌপর্ণ এসে উল্টো দিকের একটা চেয়ার টেনে নিয়ে বসলো, বলল, কি জন্য ডাকলে বললে না তো? রিদ্ধি মুখ নিচু করে বলল, আমি কোথায় ডাকলাম? সৌপর্ণ একটু হেসে বলল, বেশ তো, না হয় আমিই ডেকেছি। তোমার সঙ্গে তো ভালো করে আলাপই হলো না, তারপর কত যে কথা হলো। রিদ্ধি এমনিতে শান্ত আর চুপচাপ ঠিকই, তবে মনের মতো সঙ্গী পেলে বকতেও পারে খুব। দেখা গেল ছেলেটাও রিদ্ধির মতো সিনেমার পোকা। রণবীর, আলিয়া ওরও খুব প্রিয়। গল্পের বইও পড়ে রিদ্ধির মতোই। রিদ্ধির এখনও হ্যারি পটার পড়া হয়নি শুনে পুরো সেটাই কিনে নিতে বলল। মোবাইল গেমের নেশা অবশ্য রিদ্ধির নেই, ছেলেটার আছে। রিদ্ধিও সুযোগ বুঝে জ্ঞান দিয়ে দিতে ছাড়ল না।
গল্পে গল্পে সময়ের দিকে খেয়াল ছিল না কারোরই। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তেই চমকে উঠল ঋদ্ধি। সৌপর্ণ বলল, চিন্তা করো না, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। দূর থেকে তোমাদের বাড়িটাও চিনে আসা যাবে। বাড়ির সামনে মোড়ে এসে ঋদ্ধি বলল, থাক আর যেতে হবে না, এবার আমি একা চলে যেতে পারবো। সৌপর্ণ হাসি মুখে জিজ্ঞেস করল, কেন? আমাকে সঙ্গে নিতে ভয় করছে বুঝি? ঋদ্ধি অবাক হয়ে দেখল সৌপর্ণ হাসলে ওর ওই অদ্ভুত সুন্দর মায়ামাখা চোখ দুটো কেমন যেন হেসে ওঠে। মনের মধ্যে মুগ্ধতার রেশটুকু নিয়ে ঋদ্ধি নিচু গলায় বলল, কেউ যদি দেখে নেয় কিছু ভাবে? কি ভাববে? ঋদ্ধির ভারী লজ্জা করল। এই প্রশ্নের কি বা উত্তর দেয়ও এখন। সৌপর্ণ গাঢ় গলায় বলল, সবাই যেটা ভাববে আমি তো সেটাই সত্যি করতে চাই ঋদ্ধি, তুমি বুঝতে পারোনি? কি সাংঘাতিক ছেলে, এভাবে কেউ প্রপোজ করে বুঝি? ঋদ্ধি এক দৌড়ে একদম বাড়ি। পিছন থেকে সৌপর্ণ তখন চিৎকার করে বলছে, কাল কিন্তু একসঙ্গে অঞ্জলি দেব। সকাল থেকে মণ্ডপে আজ ভিড়। অষ্টমীর অঞ্জলি এবার সকাল 9টায়। ঋদ্ধির আজও সেজেগুজে মণ্ডপে পৌঁছতে সময় লাগবে একটু। এসে দেখে মণ্ডপ ভিড়ে ভিড়াক্কার। সৌপর্ণ দাঁড়িয়ে রয়েছে একপাশে একটু ফাঁকা ফাঁকা জায়গায়। ঋদ্ধিকে দেখে লাজুক হাসলো একটু। ঋদ্ধি পাশে গিয়ে দাঁড়াতেই গাঢ় স্বরে বলল, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বললাম না আজ একসঙ্গে অঞ্জলি দেব। ঋদ্ধির সারা শরীর জুড়ে হঠাৎ আনন্দের শিহরণ খেলে গেল যেন। চারপাশের সবাইকে, সব কিছুকে ভীষণ ভালো লাগতে শুরু করলো। কি সুন্দর লাগছে আজ সৌপর্ণকে। সকালে স্নান সেরে সাদা পাঞ্জাবি আর নীল জিন্স পরে এসেছে। শেভ করেছে বোধহয় আজ। চকচকে গালে সকালে নরম রোদ এসে পড়েছে। সৌপর্ণ চোখেও মুগ্ধতা স্পষ্ট বুঝতে পারছে ঋদ্ধি। ফুলের ডালার নিচে ঋদ্ধির হাতের পাতা আলতো করে ছুঁয়ে দিল সৌপর্ণ। বলল, তুমি খুব সুন্দর ঋদ্ধি। আমি কিন্তু বাড়িতে তোমার কথা বলেছি মাকে। আসলে মা আমার খুব বন্ধু তো, তাই। তোমার কোনো আপত্তি নেই তো? ঋদ্ধির বুকের মধ্যে এত জোরে ধুকপুক শুরু হয়েছে যে পাশে দাঁড়িয়ে সৌপর্ণ বোধহয় শুনতে পাচ্ছে সেটা। হাতের তালু ঘেমে জল, গাল লাল, কানে আগুনের গরম হলকা। এই অনুভূতি যে একেবারে নতুন ঋদ্ধির কাছে। এ কি তাহলে প্রেম? সৌপর্ণর হাতের তালুর উপর ঋদ্ধির হাত কাঁপতে লাগলো থরথর করে। ঋদ্ধি ফিসফিসিয়ে শুধু একটা কথাই বলতে পারল, তুমিও খুব সুন্দর। তারপর সেই পুজো মণ্ডপ থেকে বাড়ি ফিরে আসা অবধি ঋদ্ধি ছটফট করে মরছে কতক্ষণে বন্ধুদের সবটা বলবে। এই সব কথা তো আর ফোনে হয় না, তাছাড়া সবাইকে একসঙ্গেই বলতে হবে সব। এত বড় একটা ব্যাপার অন্যের মুখ থেকে শুনলে ওদের খারাপ লাগবে। আরও একটা কাণ্ড হয়েছে, সৌপর্ণর সঙ্গে আজ ঋদ্ধির ফোন নম্বর দেওয়া নেওয়া হয়েছে। ঋদ্ধি অবাক হয়ে দেখেছে সৌপর্ণর হোয়াটসঅ্যাপ নম্বর সম্পূর্ণ আলাদা একটা নম্বর। তাহলে সে আননটি আবার কার নম্বর? সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এটা নিয়েও বন্ধুদের সঙ্গে কথা বলা দরকার, ওরা যদি কোনো ক্লু দিতে পারে। বিকেলে একটু আগে আগেই মণ্ডপে চলে গেল ঋদ্ধি। প্রথমে তো কাউকে খুঁজে পায় না, কোথায় গেল সব। নূপুরকে ফোন করবে ভাবছে সবে, এমন সময় মণ্ডপের পিছন থেকে একটা হইচই কানে এলো। গলার স্বরগুলো কেমন চেনা চেনা। ঋদ্ধি তাড়াতাড়ি গিয়ে দেখে মণ্ডপের পিছনে ক্লাব ঘরের পাশে জটলা পাকিয়ে রয়েছে বন্ধুরা সবাই। মানসী হাত নেড়ে উত্তেজিত হয়ে কি যেন একটা বলছে। নূপুর কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে, চোখ টকটকে লাল। ঋদ্ধি তো বুঝতেই পারছিল না কিছুই। দেবাদ্রিতা নূপুরের কাঁধে হাত রেখে বুঝিয়েই যাচ্ছে সমানে, আরে এত কান্নাকাটির কি আছে? ও তো বললই ওর স্টেডি গার্লফ্রেন্ড আছে একটা, তারপর তুই এরকম বোকা বোকা কেঁদে ভাসাচ্ছিস কেন? আশ্চর্য তো। নূপুর কি একটা বলল জড়ানো গলায়, শোনা গেল না স্পষ্ট। বন্ধুদের জটলা ঠেলে ঋদ্ধি সামনে এলো এবার। কি হয়েছে রে নূপুর? স্মিতা বলল, তুই এসব বুঝবি না, প্রেমে না পড়লে এসব ল্যাং খাওয়া কেস বোঝা যায় না। তোদের তো আবার গোষ্ঠীশুদ্ধ সবারই প্রেমে অরুচি। ঋদ্ধি তরবর করে বলে উঠল, আরে সেটাই তো তোদের সঙ্গে শেয়ার করতে এলাম। সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করা ছেলেটা অবশেষে প্রপোজ করেছে আমায়, এই পুজো মণ্ডপেই। বন্ধুরা বড় বড় চোখ করে একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। স্মিতা বলল, এতটাই ডেসপারেট হয়ে গেছিস যে গুল ঝাড়তেও বাচ্ছে না বল? এইবার ঋদ্ধির একটু রাগ হলো, বলল, মিথ্যে কেন বলবো, সত্যি রে। সেই ষষ্ঠীর দিন ডেকে পাঠালো, হলুদ পাঞ্জাবি পরে আছে বলল, মনে নেই তোদের? নূপুর কান্নাকাটি থামিয়ে এতক্ষণ হাঁ করে ওদের কথা শুনছিল। এবার ঝাঁঝিয়ে উঠে বলল, কিসের হলুদ পাঞ্জাবি? ওই দিন ওই পোশাকে মণ্ডপে কেউ ছিল না বলেই তো আমরা তোকে ওই পোশাকটার কথা বলেছিলাম। মানে কি বলছে ওরা? ঋদ্ধি তো কিছুই বুঝতে পারছে না। মানে কিছুই নয়। স্মিতা এগিয়ে এসে বলল, তুই প্রেম করবি বলে হে দিয়ে মরছিলিস, তাই নূপুর ওর নতুন সিম থেকে তোর সঙ্গে ফ্লার্ট করছিল।
ছেলে সেজে। তুই তো বুঝিসনি কিছুই, আমরা সবাই জানতাম। তমালি বলল, সেদিন যখন তুই কি পরে আছো জিজ্ঞেস করলি, তখন আমরা একটু চাপে পড়ে গেছিলাম। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখা গেল হলুদ রঙের পোশাকের কেউ সেদিন মণ্ডপে নেই, তাই তোকে ওই ড্রেসটা বলা হয়েছিল। না হলে কাকে না কাকে আবার বয়ফ্রেন্ড ভেবে ফেলবি, তখন তো মুশকিল। বিশ্বাস না হয় এই দেখ না, দেখ নূপুরের ফোন। দাঁড়া, হোয়াটসঅ্যাপ চ্যাটটা ওপেন করে দিই। তমালি ফোনটা এগিয়ে দিতেই ঋদ্ধি দেখল প্রতিটি চ্যাট ওর সঙ্গেই, সেই সব চ্যাট। ঋদ্ধির খারাপ লাগলো খুবই। তার প্রাণের বন্ধুরা এইভাবে ঠকিয়েছে তাকে এতদিন, আরও বোকার মতো এতদিন ওই সৌপর্ণের নাম্বার ভেবেছে। সত্যি কি বোকা ও! ভাগ্যিস বেফাস কিছু বলে ফেলেনি। বন্ধুদের সৌপর্ণর কথাটা বলবে বলে এসেছিল, কিন্তু থাক, ঋদ্ধি কাউকে কিছু বলবে না। চ্যাট থেকে ব্যাক করে ফোনটা মানসীকে ফেরত দিতে যাবে, দেখে হোম স্ক্রিনের উপর সৌপর্ণর হাসি মুখের একটা ছবি। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই স্মিতা বলল, আর বলিস না, এই ছেলেটাকেই তো পছন্দ ছিল নূপুরের। এই পাড়ায় নতুন এসেছে নাকি, গায়ে পড়ে নিজে গিয়েছিল প্রপোজ করতে, দিয়েছে হাঁকিয়ে। ওর নাকি অন্য কাউকে পছন্দ, ওই জন্যই তো পুজোর দিনে 7 সকালে নূপুর রানী মরা কান্না জুড়েছেন, দেখছিস না? ঋদ্ধি এবারে কি বলে বন্ধুদের? সত্যিটা জানিয়ে দেবে? বলবে ওই সেই পছন্দের পাত্রী, নাকি? গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।